তাই দ্রুত বেরিয়ে যায়। রেজিনাকে কল করলেও রেজিনাও কল পিক করছে না, কারণ রেজিনার শানমুগান তখন তিলককে পেটাচ্ছে। অবশ্য তিলককে মেরে ফেলার আগেই সাক্কারা ওই ফ্যাক্টরিতে গিয়ে রেজিনাদেরকে বাধা দেয় এবং জানায় ভুলটা তারই ছিল। সিন চলে যায় পরবর্তী দিন। সেই সাইকিয়াট্রিস্ট নন্দিনীর সাথে কথা বলছে। মূলত নন্দিনীর এভাবে বারবার বেহুশ হয়ে যাওয়া নিয়ে সে সন্দেহ করছে নীলার মতো নন্দিনীর সাথে হয়তো বা কিছু একটা ঘটেছিল, তবে নন্দিনী তা মনে করতে পারছে না। অবশ্য এরপরই দেখা যায় নন্দিনী তার ছোটবেলার একটি ঘটনার স্বপ্ন দেখছে। আসলে নন্দিনীর ছোটবেলাতেও নন্দিনী নীলার মতো শিকার হয়েছিল, কিন্তু নন্দিনী এই বিষয়টি কারোর সাথে শেয়ার করেনি, নিজের মধ্যে চেপে রেখেছিল। এই জন্যই নন্দিনী বারবার বেহুশ হয়ে যেত। সিন চলে যায় থানায়। রামানকে দেখা যায় থানার সামনে থাকা পুলিশ জিপের পিছে কিছু একটা চেক করছে। এরপর স্থানীয় এক লয়ারের কাছে গেলে সেও জানায় ফ্যাক্টরিটি অনেকদিন যাবৎ লস চলছিল, বেতন বোনাস কিছুই দিতে পারছিল না, বন্ধই হয়ে যাওয়ার উপক্রম। এই জন্য শানমুগান ওয়ার্কারদের জন্য একটি নতুন কন্ট্রাক্ট বানিয়েছিল। এদিকে গতরাতের মার খেয়ে তিলক এখন হসপিটালে, আর ছেলের এই অবস্থা দেখে ভাস্করও কাঁদছে। তখনই রামান ভাস্করের সাথে দেখা করতে আসে। রামান বলে ওয়ার্কারদের নতুন কন্ট্রাক্ট অনুযায়ী যে কোনো কারণে যদি ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় তাহলে আপনি ওয়ার্কারদের 1 বছরের বেতন ক্ষতিপূরণ হিসেবে দিবেন। আশ্চর্যজনকভাবে ফ্যাক্টরিতে আগুন লাগলো অথচ কেউ মারাও গেল না, এটা আপনার ভাগ্য। রামান আরও জানায় তার তদন্তে সে জানতে পেরেছে ফ্যাক্টরিতে শানমুগানে আগুন দিয়েছে, আর শানমুগানকে আগুন ধরাতে রেজিনা নিজে ওই থিনারগুলো এনে দিয়েছিল। একদিকে যেমন মজদুর রেজিনার কথা বলেছিল, আর রামান নিজেই জিপের পিছে থিনারের গন্ধ পেয়েছে। রামান আরও জানায় ওয়ার্কারদের নতুন কন্ট্রাক্টে তিলক নয়, ভাস্কর সাইন করেছিল। মূলত ভাস্কর, শানমুগান এবং রেজিনা একটি ডামি স্ট্রাইকের প্ল্যান করে ওয়ার্কারদের ফ্যাক্টরি থেকে সরিয়ে দিয়েছিল যাতে কারো কোনো ক্ষতি না হয়। এরপর প্ল্যান মতো আগুন দিয়ে শানমুগান তার দায় স্বীকার করে পুলিশের কাছে স্যারেন্ডার করত, আর এটা করলে ভাস্কর ইন্স্যুরেন্স কোম্পানির পুরো টাকাটা পেয়ে যেত। কিন্তু শানমুগানের মেয়ে নীলা নিখোঁজ হয়, পুরো প্ল্যানটি উল্টে যায়। রামান আরও বলে ফ্যাক্টরি বহুদিন যাবৎ লসে চলছিল, দেউলিয়া ঘোষণা করলে, বন্ধ করে দিলে এখানে কাজ করা মজদুররা পরিবার নিয়ে বিপদে পড়ে যেত। এজন্য আপনি, রেজিনা আর শানমুগান প্ল্যান করে ফ্যাক্টরিটি পুড়িয়ে দিয়েছেন যাতে ইন্স্যুরেন্সের টাকা দিয়ে শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়া যায়। তবে রামানের কথা শুনে ভাস্কর বলে আপনি নিশ্চয়ই ভাবছেন শানমুগান ওয়ার্কারদের জন্য, রেজিনা শহরের জন্য, আর আমি ইন্স্যুরেন্সের টাকার জন্য এসব করেছি। এটা অর্ধেক সত্যি। আমরা সব কিছু আমাদের পরিবারের জন্যই করেছিলাম, আমাদের সন্তানদের জন্য করেছিলাম। কারণ ইন্স্যুরেন্সের টাকা এলে আমার ছেলে সেই টাকা পেত, ওর ফিউচার সেটেল হয়ে যেত। রেজিনা শানমুগানে ভেবেছিল এখান থেকে ওরা যে শেয়ারটা পাবে তা দিয়ে ওদের সন্তানদের ভবিষ্যৎ হয়ে যাবে। প্ল্যান এমনটাই ছিল, কিন্তু বাস্তবে কি হলো? এজন্যই মানুষ বলে বাবা মায়ের কর্মফল সন্তানদের ভোগ করতে হয়। এই ছিল মূলত ওই ফ্যাক্টরির আগুনের রহস্য। এবার বাকি নীল আর আদির খুনের রহস্য। এদিকে রেজিনার উপর রাগ করে ভাদিবেলু বাড়ি থেকে চলে যাচ্ছে, আবার দেবীও শানমুগানকে দোষারোপ করে যাচ্ছে। তবে বিনা দোষে তিলককে এভাবে মারধর করার জন্য রেজিনা শানমুগান নিজেদের দোষ স্বীকার করে ডিএসপির কাছে আত্মসমর্পণ করে। খবর পেয়ে সাক্কারায় ছুটে আসে, তবে যাওয়ার সময় শানমুগান শুধু বলে যায় ওদের খুনিকে খুঁজে বের করো। এজন্য সাক্কারায় থানায় ফিরেই নিজের মতো করে তদন্ত শুরু করে। রামানো সব সত্যিটা জানার পর এমনভাবে রিপোর্ট দিচ্ছে যাতে তারা ইন্স্যুরেন্সের টাকাটা পেয়ে যায়। সাক্কারায় জানতে পেরে সাইন করে দেয়। তখনই লক্ষ্মী এসে জানায় যে নন্দিনী হসপিটাল থেকে মিসিং। সাথে সাথে সাক্কারায় হসপিটাল চলে যায়, আর ডক্টরের কাছে জানতে পারে নীলার মতো নন্দিনীও ছোটবেলায় অ্যাবিউজের শিকার হয়েছিল, কিন্তু নন্দিনী নিজের মধ্যে সব চেপে রেখেছে। ডক্টরের কথা শুনে সাক্কারায় ভাবছে হয়তো নন্দিনীকে যে অ্যাবিউজ করেছিল সে বুঝতে পেরেছিল যে থেরাপি দিলে নন্দিনী সব মনে পড়ে যেতে পারে, এজন্যই হয়তো সেই নন্দিনীকে গায়েব করেছে। তবে তখনই সাক্কারায়ের মায়ের দেখাশোনা করা ওই মহিলাটি কল করে জানায় যে আজ রাতে সে ডিউটি করতে পারবে না। এইজন্য লক্ষ্মী বলছিল আমি মায়ের দেখাশোনা করব, তুমি নন্দিনীকে খুঁজতে বেরিয়ে যাও। এরপর সাক্কারায় লক্ষ্মীকে বাড়িতে দিতে এসে জানতে পারে তারা আসার আগে নন্দিনী এসেছিল, তবে কিছু না বলেই চলে গেছে। সাক্কারায় আলমারি খুলে দেখে তার গান নেই। মূলত নন্দিনী জানতো সাক্কারায় তার গান এখানে রেখে যায়, তার মানে নন্দিনী গানটি নিয়ে গেছে। আর নন্দিনীকেও দেখা যায় সেই পুরাতন কবরস্থানে গান হাতে দাঁড়িয়ে আছে। আবার চাদর মুড়িত এক ব্যক্তিকেও নন্দিনীর দিকে আসতে দেখা যায়। এদিকে সাক্কারায় নন্দিনীকে খুঁজতে নন্দিনীদের বাড়িতে এসেছে, কিন্তু এখানে নন্দিনী নেই। সেলভিও কিছু বলতে পারছে না। সেলভি ধারণা করছিল কোম্বাটুরে যেতে পারে, আবার শানমুগান জেলে, দেবীয় আশ্রমে। সেলভি ধারণা করছে নন্দিনী হয়তোবা গুনাকে কিছু বলে যেতে পারে, তবে গুনার ফোনও বন্ধ। এজন্য সেলভি বলছিল ওই রাতেও যদি মন্দিরে পতাকা ওড়াতে না যেত তাহলে নীলা তাকে বলে যেত। সাক্কারায় জানতে চায় গুনা পতাকা ওড়াতে গিয়েছিল। সেলভি বলে হ্যাঁ, প্রতি বছরই সেই তো মাথার খুলি বহন করে, কিন্তু সাক্কারি তো সেদিন পূজারীকে বহন করতে দেখেছিল, সেখানে তো গুনা ছিল না।
আবার সেদিন পূজারি বলে গিয়েছিল পতাকা ওঠানোর দিনের মতো আবার গায়েব হয়ে যেও না। সেলফিও বলছে নীলা যে রাতে গায়েব হলো সে অনেক ক্লান্ত অবস্থায় সকালে বাড়ি ফিরেছিল। সাক্কারের তখন মনে পড়ে যে ফ্যাক্টরিতে আগুন লাগার দিন গুণা তো সেখানে ছিল না। তখনই সাক্কারায় ঘরের দেয়ালে একটি ফটো দেখতে পায়। সেলফিও বলছিল ছোটবেলা ভাইয়া ওদের বকা দিলে দুই বোনই আমাদের এখানে চলে আসতো, পরে বড় হয়ে আসা বন্ধ করে দেয়। সাক্কারায় শুধু জানতে চায় ওরা যখন আসা বন্ধ করে দিয়েছিল তখন ওদের বয়স কত ছিল। সেলফি বলে 12 থেকে 13 হবে। সেলভি এখন বুঝতে পারছে এটা অন্য কেউ নয়, গুনাই সব করেছে। আর দেয়ালে গুনার সাথে ফটোটাও এসবই প্রমাণ করছে, কারণ নীলার ব্যাগে এমন একটি ফটোই ছিল। হয়তো নীলা সেটা ঈশ্বরকে দিতে চেয়েছিল। সাথে সাথে সাক্কারায় বেরিয়ে যায়। এদিকে কবরস্থানে নন্দিনীর কাছে আসা লোকটি অন্য কেউ নয়, গুনা। গুনা নন্দিনীকে বলছে তুমি যেমন আজ আমাকে ডেকেছ সেদিন নীলা আমাকে ডেকেছিল। সিন সেই রাতে নীলার কল পেয়ে গুনা এসে বলছিল ফ্যাক্টরি আগুন দেখে ভয় পাচ্ছ। সাথে সাথে নীলা গুনাকে চর মেরে দেয়। আদিও তখন ওই ছুরি নিয়ে তেড়ে আসছিল, কিন্তু ওই সময় ফ্যাক্টরির ট্যাঙ্কার বিস্ফোরিত হয়, সেই ওয়েবে সবাই পড়ে যায়। আর এই সুযোগে গুনা ওই ছুরি নিয়ে আদি আর নীলাকে গলা কেটে পানিতে ফেলে দিয়েছিল। গুনা নন্দিনীকে বলছে যে আমি পুলিশের কাছে স্যারেন্ডার করতে চেয়েছিলাম, কিন্তু আমি সাহস পাইনি। এদিকে সাক্কারায় গুনার ফোন লোকেশন ট্রেস করে জানতে পারে গুনা পুরাতন কবরস্থানে আছে, তাই সাক্কারায় ওইদিকে আসছে। নন্দিনীও কাঁদছে। গুনাও নন্দিনীকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে। গুনা বলছিল আমি তোমাকে সত্যিই ভালোবাসি, কিন্তু নন্দিনী কাঁদতে কাঁদতে বলছে তোমাকে দেখলে তো আমার ঘৃণা হয়। তখন আমি ছোট ছিলাম, তোমাকে কত ভরসা করতাম, কত সম্মান করতাম, আর এখন আমি কারোর সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারি না, কোনো পুরুষকে আমি ভরসা করতে পারি না। সব কিছুই তোমার জন্য। গুনা জানতে চায় তাহলে তোমার বাবাকে কেন জানাওনি, আর তোমার বোনকে কেন একা রেখে গিয়েছিলে? কিন্তু নন্দিনী কেন চলে গিয়েছিল নন্দিনী নিজেও বলতে পারছে না। নন্দিনী খুব বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে, আর গুনাও সেই সুযোগটা কাজে লাগিয়ে নন্দিনী থেকে কানটা নিয়ে নেয়। আর তখনই সাক্কারে এসে পড়ে। এরপর দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একসময় নন্দিনী ওই গান নিয়ে সাক্কারের সামনে গুনাকে শ্যুট করে মেরে ফেলে। এরপর সাক্কারাই নন্দিনীকে বলে তোমার আর নীলার সাথে যা হয়েছে কাউকে কিছু বলার দরকার নেই, কিন্তু নন্দিনীর কথা সত্যিটা সবার জানা উচিত। বছরের পর বছর যেটা আমি মনের মধ্যে চেপে রেখেছি তা এখন প্রকাশ করতে হবে। তবে এমন ঘটনা কি শুধু নন্দিনী আর নীলার সাথেই ঘটেছে, নাকি নন্দিনী আর নীলার মতো আরও অনেক ভিকটিম আছে? আর গুনার মতো এমন কত লম্পটি বা সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে? ওই মেয়েরা কি পারবে এদের শাস্তি দিতে? নন্দিনী বা এখন কি করবে? তবে তা জানতে আপনাদের আর বেশি অপেক্ষা করতে হবে না, কারণ এই সিরিজের সিজন 2 এসে পড়েছে। সিজন 2তে আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর সিজন 2 দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। খুব শীঘ্রই সিজন 2 এর গল্প নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।